খুব ছোটবেলায় হারিয়েছিলাম বাবা মাকে। জানতাম মন শক্ত করেই বড় হতে হবে। শারীরিক নানা প্রতিবন্ধকতায় শক্ত করতে হয়েছিল কিশোরী এই শরীরটাকেও। আমার বাবা মা ছোটবেলায় হারিয়েছি, সেখান থেকে আমার আসলে জার্নি স্টার্ট। বাবা মা ছাড়া কিভাবে বড় হওয়া, একা একা করে কিভাবে আসলে বড় হওয়া। ভাই বোনের কাছে বড় হয়েছি। ছোটবেলা থেকে যে স্ট্রাগলিং একটা লাইফ, যে বাবা মা না থাকলে কিভাবে এই জায়গাগুলো আসলে স্টেপ বাই স্টেপ আসতে হয়, এই কাজটার পরে এই কাজটা করতে হবে, বা তোমার এই পড়াশোনার পরে তোমাকে এইভাবে আগাতে হবে, এটা কিন্তু একদম পুরোপুরি নিজের মতো করেই করতে হয়েছে আমাকে। আমি যখন স্কুলে পড়ি, 9-10-এর স্টুডেন্ট যখন, তখন আমার ফিজিক্যালি অনেক কিছুই দেখা যায় হঠাৎ করে চেঞ্জ চলে আসে। আমি অনেক শুকনো মানুষ ছিলাম, অনেক মোটা হয়ে গিয়েছি। ওই থেকে যে একটা ডিফারেন্ট একটা জার্নি, আমার আশেপাশে যারা আমার ফ্রেন্ড সার্কেল ছিল তারা আমাকে বলা স্টার্ট করলো যে এত চেঞ্জ, এরকম হয়ে গেছো, দেখতে তো পচা লাগে, বা তুমি এমন কিভাবে হলা, এমন কেন। তো এই যে নেগেটিভ কথা, পজিটিভ কথা সব কিছু মিলাই আমাকে মনে করেন যে একদম নাড়া দিয়ে উঠলো যে আমি আসলে এটাকে কিভাবে ঠিক করতে পারি। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন হচ্ছে আমার বডি ওয়েট ছিল 37-38 থেকে আমি যখন 10-এ পড়ি তখন আমার ওয়েট বেড়ে গেল 78-79, অলমোস্ট ডাবল। আমাকে যে খারাপ লাগতো, বা আমার তো প্যারেন্টস ছিল না যে আমাকে বলবে যে তুমি এই যে এরকম হয়ে গেছো, এই জায়গাটা থেকে তোমাকে আবার ব্যাক করে আসতে হবে, তোমার হেলথ রিলেটেড যে সমস্যাগুলো এখন দেখা যাচ্ছে সেটাকে ঠিক করতে হবে, এরকম তো আসলে বলার কেউ ছিল না। আমার বাবা মাকে আমার যেহেতু মনে নেই, যে তাদের স্মৃতিগুলো আমার আসলে আমার কখনোই ভাসে না, ওই সময়টা আমি তাদেরকে খুব ফিল করতাম। সবাই বলে যে ক্লাস 8-9-এ উঠলে মানুষের, সব মেয়ে বলেন ছেলে বলেন, সবারই হরমোনাল একটা চেঞ্জেস থাকে। ওই চেঞ্জটাকে কিন্তু কন্ট্রোল করে বাবা মা। ওই সময়টা কিন্তু আমি বাবা মাকে শেয়ার করার মতো পাইনি। হঠাৎ করে এরকম মোটা হয়ে যাওয়ার কারণে আমার শারীরিক অনেক অসুবিধা হচ্ছিল। আমি যেমন অনেক ভালো ছিলাম স্পোর্টসে, অনেক ভালো রানিং করতে পারতাম, সেখানে আমি একটু দৌড়ালে হাঁপিয়ে যেতাম। তারপর আমাকে বললো ওয়েট কমাতে। ওয়েট কমাবে কিভাবে, যে বললো যে যেহেতু সে স্পোর্টস করে তাকে বাইরে দৌড়াতে দেন, সাইক্লিং করতে দেন। তারপর থেকে শুরু হলো আমার এই ওয়েট লস জার্নি। এরকম করতে করতে একটা সময় দেখা গেল যে আমার প্রায় 6-7 মাস লেগেছে আমার সেই ওয়েটটাকে রিডিউস করতে। যখন আমি দেখলাম যে আমার মোটামুটি ভালো ওয়েট লস হয়েছে, বাট আমার একটা প্রবলেম দেখা দিয়েছে নতুন করে, সেটা হচ্ছে আমার স্কিনটা লুজ হয়ে গিয়েছে। স্কিনটা লুজ হয়ে যাওয়ার কারণে, যেহেতু মেয়ে মানুষ, এটা আরেকটা টেনশনের কারণ হয়ে গিয়েছে। এখন তো মেয়ে বড় হচ্ছে, দেখা যাবে কলেজে যাবে, মানুষ কি বলবে, এরকম চামড়া ঝুলে যাচ্ছে এই বয়সেই। হ্যাঁ, দেখতে তো মোটা ছিল সেটা একরকম, ওকে মোটা, এখন তো দেখা যায় ওকে তো দেখলে মনে বুঝি বুড়ো হয়ে গেছে। প্রবলেমের শেষ নেই, যে একটার পর একটা, মানে একটা তো ছিল যে আমি অনেক মোটা হয়ে গিয়েছি, সেখান থেকে আমি কমালাম, কিন্তু এখন প্রবলেম আরও বড়, যে আমার এখন স্কিন লুজ। আমাকে দেখতে এখন অনেক বয়স্ক লাগে, যে আমার বয়স তখন হয়তো বা 14-15 বছর বয়স, আমার 16 বছর, দেখা যেত আমাকে হয়তো বা 25-এর মতো। তখন ডক্টর বললো যে এটা যেহেতু অনেক বয়স কম, বয়সের সাথে সাথে ঠিক হয়ে যাবে, যদি ঠিক না হয় বয়সের সাথে সাথে তাহলে এটা সার্জারি লাগবে। আমি এটাকে কিভাবে রিকভার করা যায় সেই সোর্স বের করার ট্রাই করেছি। তখন আমার ভাইয়ের সাথে কথা বললাম। আমার ভাইয়ের এক ফ্রেন্ড ছিল, সে জিমে যেত, সে বললো তোমার বোনকে জিমে ভর্তি করে দাও। জিমে যাওয়ার পর যে স্টার্টটা হলো সেটা আবার নতুন একটা জার্নি। একটা অ্যাডাল্ট মানুষও যে জিমে যাবে, বিশেষ করে মেয়েরা, সেটা নিয়ে অনেক কথা হতো
সেক্ষেত্রে আমি অনেক ছোট, জিমে যাওয়ার পরে বলে তুমি তো বাইরে এটা করেছো, মানে দৌড়াদৌড়ি করেছো, ওয়েট কমেছে, এখন বাসার খাবার দাবার ঠিক করলে তো হয়ে যায়। তোমার জিমে আসলে এই সময় ইনজুরি হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো যাই হোক, আমি কিছুদিন করার পরে যখন আমার ভাইয়ার সাথে পরিচয় হলো, উনি যখন আমাকে নিজে থেকে ডেকে বললো যে তোমার যেই অবস্থা, মানে বডির যেই কন্ডিশন, তুমি এত কার্ডিও কেন করো? তো বলছে তোমার তো কার্ডিও এক্সারসাইজ এখন দরকার নাই, তোমার যেহেতু স্কিন লুজ, তোমাকে খাবার ঠিক করতে হবে, প্রপার ওয়েতে তোমার খাবার খেতে হবে, প্লাস তোমার স্ট্রেংথ ট্রেনিং করতে হবে, যেটাতে নাকি তোমার স্কিন টাইটিংয়ে একটা হেল্প হবে। তারপরের দিন থেকে আমি নিজেই ওনার কাছে যাই যে ভাই আমি কি করতে পারি, ভাই আমার কি খাওয়া উচিত, হ্যাঁ কি করা উচিত। কিন্তু দেখা গেল যে সেই যে জিনিসগুলো আমাকে দেখাচ্ছে, আমি 2-4 দিন ট্রাই করার পরে ওই জিনিসগুলো আমি অনেক ভালো পারি। তখন ভাইয়াও কিন্তু আমাকে শেখাতে অনেক আগ্রহ জাগালো যে না তুমি তো অনেক ভালো করতেছো, মানে তোমাকে যেটা আমি হয়তো বা পশ্চার ঠিক করার জন্য যে একটা জিনিস একবার দেখিয়েছি, সেটা তুমি কিন্তু সেকেন্ড টাইম একদম পারফেক্টলি করছো। উনি জাস্ট আমাকে ধরাই দিল যে কিভাবে কি করতে হবে। ওই যে উনি আমাকে ধরাই দেওয়াটা আমাকে লাইফে, মানে আমার স্ট্রাগলিং লাইফটাতে একটু আমাকে আগে দেওয়া হলো। আসলে কি আমাদের যে সোসাইটিটা, এই সোসাইটিতে কে কী করলো না করলো, ভালো করলো কি খারাপ করলো, সেটা দিয়ে মাথা ব্যথা নাই কারো। কিন্তু যাওয়ার পরে যখন তার কোনো ত্রুটি দেখা দেয়, ওই জিনিসটা নিয়ে মানুষ কথা বলতে পছন্দ করে। যেমন আমাকে দেখতে পচা দেখা যেত, সেটা নিয়ে কিন্তু মানুষ অনেক কথা বলতো। কিন্তু আমি যে চেষ্টা করতেছি, আমি যে চাচ্ছি এটা থেকে বের হয়ে আসতে, এটাকে রিকভারি করতে, এটাতে কিন্তু কেউ হেল্প করতে আসতো না কখনো। অনেক সময় দেখা যায় আমার বাসা পাশে বড় মসজিদ ছিল, যখন জিমের কস্টিউম পরে বের হয়ে যেতাম, চলে যেতাম, তখন তো অত ভালো বুঝতামও না। তখন বলতে কোথায় যাচ্ছ, মানে যেহেতু আমার বাবা মা নাই, মানে গার্ডিয়ানের একটা বিষয় থাকে না, যে আমার বাবার অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল, সে আমাকে বলতো কোথায় যাচ্ছ, যদি বলতাম আঙ্কেল জিমে যাচ্ছি। জিমে মানে এমন একটা রিয়্যাক্ট করতো যে জিমে যাচ্ছ, জিমে কি? আমার ভাই যখন বা আমার বোন যখন বললো যে না এই বিষয়ের কারণে ওকে জিমে দেওয়া হয়েছে, এই যে জিমে দিচ্ছ নষ্ট হয়ে যাবে এখন, জিমে দিচ্ছ, জিমে কোনো ভালো মানুষ যায়, জিমে তো নষ্ট হয়ে যাবে এখন, এই যে যা ক্ষতি হয়ে গেছে এটা থেকে বেশি ক্ষতি হবে, এই যে এখন বোনকে পাঠাচ্ছ আরেক জায়গায়। এই যে নেগেটিভ যে ইয়েগুলো, এটা এলাকা বেস, মানে আমার বাবার ফ্রেন্ড হোক বা তার পরিচিত কেউ হোক বা আমাদের রিলেটিভস হোক, সবার কিন্তু একই মতামত ছিল। যখন আমি আবার এই যে আমার যে কাজটা আমি চালিয়ে গেলাম 8-9 মাস হয়ে গেল, তখন মানুষ আমাকে জিমে, যারা একসময় আমার সাথে কথা বলতে আসতো না, তারা আমাকে নতুন কেউ ভর্তি হলে এসে জিজ্ঞেস করতো আপনি কি ট্রেনার? তার মানে এই যে যখন আমি শুনতাম যে আমাকে বলে যে আপনি কি ট্রেনার, আমি মনে মনে অনেক খুশি হতাম। আমাকে কি দেখতে তাহলে ভালো দেখাচ্ছে, তার মানে আমি আগের থেকে মোটামুটি একটা ভালো জায়গায় আসতে পারছি, আমার বডিটাকে নিয়ে আসতে পারছি যে আমাকে দেখে সেই কথাটা বলছে। এভরিডে আমার একটা রুটিন থাকতো যে আমি 1 ঘন্টার জন্য যাব, 1.5 ঘন্টার জন্য যাব, এটা সপ্তাহে 3 দিন হোক 4 দিন হোক, সেটার প্রতি আমার আরও বেশি ভালোবাসা চলে আসলো। একটা সময় আমাদের জিমের ট্রেনার চলে গেল, আমার জিমের মালিক আমাকে বলল যে আমি যে জিমে যাই, সেই জিমের ওনার আমাকে বলল যে তুমি তো অনেক ভালো জিম করো এবং তোমার ট্রান্সফরমেশনটা অনেক ভালো, তুমি কেন জিমে মানে ট্রেনার হিসেবে কাজ করো না? তুমি তো চাইলে কাজ করতে পারো, তোমার সেই নলেজ আসছে। জিমে ফার্স্ট আসার পরে যেই সার্ভিসটা আমার ওখান থেকে পাওয়ার কথা বা যে গাইডলাইনটা আমার পাওয়ার কথা, আমি কিন্তু পাইনি। না পাওয়ার কারণে যখন আমাকে ট্রেনারের কাজ করার জন্য বলা হলো, আমি কিন্তু তখন ডিসাইড করলাম যে না, আমি আসলে কাজ করব। যদিও আমার বয়স কম, বাট আমি কাজ করব এই জন্য যে আমি যেই শিক্ষণীয় বিষয়গুলো ছিল, যার কাছ থেকে আমি জানবো বা শিখবো, এই জায়গাটা থেকে আমি যেহেতু কাউকে পাই নাই, নেক্সট টাইম আমি যদি কাজ করি, তাহলে আমি যেখানে কাজ করব সেখানে যাতে কেউ এসে না বলতে পারে যে আমি তো ওখানে জিমে ভর্তি হয়েছি কিন্তু ট্রেনার আমাকে কিছু শেখায়নি। মানুষের তো ছোটোবেলা একটা লাইফ, মানে একটা চাওয়া থাকে যে আমি পড়াশোনা শেষ করে ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, উকিল হব, এরকম অনেক কিছু থাকে। আমি আসলে ওই জিনিসটা চিন্তা করার আগেই আমার এত কিছু হয়ে গেছে। আমি যেই স্ট্রাগলটা করলাম, সেই স্ট্রাগল থেকে আমার কাছে মনে হলো যে আমার এইটা নিয়ে কাজ করা উচিত। আমি একজন জুনিয়র ট্রেনার হিসেবে ওখানে জয়েন করলাম, ওই জিমটাতে, যে জিমটাতে আমি জিম করতাম। জয়েন করার পরে যখন আমার 2-3 মাস হলো, হ্যাঁ, যে আমি অ্যাজ এ ট্রেনার হিসেবে কাজ করতেছি, তখন আমাকে নতুন কেউ ভর্তি হলে এসে বলতো আল্লাহ ট্রেনার কোথায়? যদি কেউ এসে বলে যে ট্রেনার, বলে আল্লাহ উনি ট্রেনার? যারা ভর্তি হয়েছে তাদের থেকে আমি অনেক ছোট, যে ও আমাকে কি গাইডলাইন করবো, তো অনেক ছোট, মানে এইটা মিন করে তারা আমাকে বলতো উনি ট্রেনার, এরকম।
তুমি তো জিমে তোমার জন্য গিয়েছো, তুমি কেন জিমে জব করবে? তো যেহেতু আমি স্টার্ট করেছি, আমার চিন্তা ভাবনা ছিল যে আমি যেহেতু প্রপার গাইডলাইনটা পাইনি, আমি এটা শিখে এইটার উপর কাজ করব। তো সেই থেকে আমার এই ফিটনেস জার্নিতে পথ চলা। জুনিয়র ট্রেনার থেকে যখন সিনিয়র ট্রেনার হলাম, তখন আস্তে আস্তে মানুষের কথা আমাকে নিয়ে অনেক নেগেটিভিটি ছড়ানো স্টার্ট হলো, যে একটা মেয়ে মানুষ ফিটনেস ট্রেনার কীভাবে, হ্যাঁ ফিটনেস ট্রেনার হয়তো ছেলেরা থাকবে, মেয়েরা যাবে জিম করবে, এরকম অনেক কথা শুনতে হয়েছে আমার বাসা থেকে, আমার ফ্রেন্ড সার্কেল থেকে, ইভেন আমার জব যেখানে আমি জব করি সেখান থেকেও। ফুল প্রেস, হ্যাঁ ফুল প্রেস, ফুল প্রেস করে স্ট্রেট। মেয়ে মানুষ কতটুকুই বা হেল্প করবে, যে একটা জিমে একটা ছেলে আসবে, একটা মেয়ে আসবে, তাদেরকে কতটুকু হেল্প করতে পারবে? সে তো একটা মেয়ে, একটা ছেলের তুলনায় একটা মেয়ের শক্তি কম, এরকম জাজমেন্টাল টাইপের কথাবার্তাও শুনতে হতো। আমাদের এখানে এখন একটা ট্যাবু আছে, যেটা ছেলেদের জন্য সেটা মেয়েদের জন্য না। হ্যাঁ, যেটা ছেলেরা পারবে সেটা মেয়েরা পারবে না, যেটা ছেলেদেরকে মানায় সেটা মেয়েদেরকে মানায় না। ফ্যামিলি থেকে তো একটা প্রেশার থাকেই, মেয়ে যখন একটু বড় হয়ে যায়, 20 বছর যখন পার হয়ে যায়, তাকে বিয়ে দিতে হবে। এখন তাকে বিয়ে দিবে, মেয়ের পরিচয় কি দিবে, মেয়ে কি করে, মেয়ে কোন ইউনিভার্সিটি পড়ে, মেয়ের আসলে প্রফেশন কি? ফ্যামিলি তো লজ্জাবোধ করে যে আমার বোন ট্রেনার। এই যে লজ্জার একটা জায়গা, আমার কাছে কখনো লজ্জা লাগেনি, কারণ এটা আমার প্রফেশন, এটা আমার কাজ। হ্যাঁ, আমি এটাকে স্বাচ্ছন্দ্যভাবে এই কাজটা করতে পছন্দ করি। বাট ডে বাই ডে এটা কিন্তু কমে গেছে, কমে আসছে। সবাই সবাইকে অ্যাকসেপ্ট করা জানতেছে, সবাই সবাইকে সাপোর্ট করা জানতেছে। আমি মানুষের নেগেটিভ কথা শুনতে অনেক শুনেছি। অ্যান্সার একটাই, যে আমি মেয়ে, আমি জিমের ট্রেনার, এটা আমাকে মানায় না, আমার বাংলাদেশের মতো জায়গায় আমার অন্য প্রফেশনে কাজ করা বেটার। বাট এটাকে আমি কখনোই মাথায় রাখিনি। শুনেছি যত নেগেটিভ সাইড কথা, যখনই শুনেছি এটা থেকে শিখতে ট্রাই করেছি যে এটা থেকে কি শেখা যায়। এই যে জার্নিটা, এটা মানে একদম সহজ না, মানে প্রত্যেকটা মেয়ের জন্য, আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে দেখ না যে তুমি মেয়ে মানুষ, তোমার একসময় বিয়ে হয়ে যাবে, তুমি একসময় ঘর সংসার করবা, বাট এগুলার দরকার নাই। আমি কিন্তু টোটালি একা। এই যে আমি অফিসে গিয়ে আমার জব টাইমে যে আমি এত মানুষের নেগেটিভ কথা শুনলাম, যে একটা মেয়ে মানুষ জিমে আসছে, তা আবার ট্রেনার, হ্যাঁ আমার যে ছেলে কলিগগুলো আমাকে একটা ব্যাড মন্তব্য করলো, বাজে কথা বললো, এইটা যে আমি কারোর শেয়ার করব, সেই মানুষটা কিন্তু আমার নাই। আমার ফ্রেন্ড সার্কেল নাই, আমার ফ্যামিলিতে কেউ নাই, যে সারাদিন আমি কি ফেস করে আসছি আমার কাজের জায়গায়, এটা যে আমি কাকে বলবো, আমি কিন্তু নিজের মধ্যেই রাখতাম। কিন্তু মোটিভেশনটা ধরে রাখার একটা বিষয় ছিল, যেটা আমি ধরে রাখছি, যে না আমাকে এই ফিল্ডে কাজ করতে হবে, আমি কাজ করতে চাই, শিখতে চাই এবং মানুষকে শেখাতে চাই।